বাম আমলে ৭৭ থেকে ১১ অব্দি অধিকাংশ সরকারি চাকরিগুলো কিন্তু সেভাবেই হয়েছে। আপনি আমার পুত্রবধূকে দমদমে স্কুলে করে দেবেন, আর আমি আপনার জামাইকে খিদিরপুর কলেজে করে দেবো। মিউচুয়ালি হয়ে গেল, কেউ কোনটা নিয়ে কথা বলছে না। আমি বলবো হিন্দু ধর্মে কালী বাড়িতে নাচা যায়, তোমার ধর্মে নাচা যায়? যায় মন্দিরে যায়, যদি যায় গেল কখনো কয়েকটি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি। দিল্লি কালীবাড়ি, বম্বে কালীবাড়ি, চেন্নাইয়ের কালীবাড়ি, কত কালীবাড়িতে কবিতা পড়েছি। কবিতার পর এবার শ্যামা নৃত্যনাট্য হবে। আপনি কল্পনা করতে পারেন একটা মসজিদ বা চার্চের 10 জন মিলে নাচছে, ফুলে ফুলে ঢোলে, সেই সেই মুহূর্তটাই তাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যাবে। সুপ্রিয়া তো একদিন আমি স্কুল থেকে ফিরছে, আমাকে ফোন করে বললো, বিনা তুই আজকে বাড়ি ফিরিস না। সুপ্রিয়তার একজন অনুরাগিনী ছিলেন কলকাতা পুলিশে, সে সুপ্রিয়তাকে খবরটা দিয়েছিল যে আজকে তোর বাড়িতে যাবে, একটা গাঁজা ফেলবে, তোকে গ্রেপ্তার করে নেবে, নন ডেলিভারি তুই ভুগবি, তুই 2 দিনের জন্য বাইরে চলে যাবে। গোবর খেতে বলেছিলে দুপুরবেলা খেলাম ভাত, গোবর খেতে বলেছিলে দুপুরবেলা খেলাম ভাত, হাত মেরাউনি বেশ করেছ, তোমার পায়ে দিইনি। এই পথের প্রথম পথিক করেছিলেন সেই জয়দীপ সেন আছে, যিনি আমার সমবয়সী হলেও আমার বন্ধু হলেও এইদিকে আমার যিনি দীক্ষাগুরু, এবং তিনি একজন অদ্ভুত লোকের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন, যার নাম হচ্ছে তপন ঘোষ। তো এই তপনদা চিরজীবী একজন মানুষ, যিনি মর্তলোকে না থেকেও মর্তলোকে আছেন, এবং সমস্ত কিছুর ব্যাপারে এটাই ছিল তপনদার একটা আশ্চর্য গুণ। যারা তপনদাকে চেনে, শুধু এখানে এসে আর এখন আড্ডা দেবে না, 10 মিনিট আমি কথা বলবো, চুপ করে শুনে। তো তপনদা সব ব্যাপারে সব কিছু বলতে পারতেন, এবং তপনদার জন্যই আমাদের আউটলুকটা অনেক ব্রড হয়েছে, অনেক ব্রড হয়েছে। কিরকম আউটলুক ব্রড হয়েছে, এই এখন যখন আমি শুনি সোজা সাপটার সঙ্গে, আমি তো এর সংস্পর্শে প্রথম এসেছিলাম 2017 সালে। 2018-19 এই সময়গুলো আমরা সেই গলিগুলির ভেতর দিয়ে একটা ছোট্ট ছোট্ট জায়গায় আমরা বক্তব্য রাখতে যেতাম। এবার তারও আগে, মানে আমার মনে আছে জয়দীপ সেন যখন আমার মাথায় এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূত চাপাতে এসেছিল, সেটা 1994-95 সাল হবে। তো তখন আমরা 11-12 পড়ি, জানতামও না। গানটা ভালো লেগেছিল, বা এদের গানটা এও পায়, গানটা বেশ ভালো, তো ও বললো সেই গান তুলে নেই। তো এই জায়গা থেকে সেই শুরু। তো এতগুলো দিন পেরিয়ে 30 বছর যে ইকোসিস্টেমে আমাদের বসবাস, যে জায়গাটাতে ঘটনা চক্রে আমি অনেকবার ভেবেছি, এবং এটা আমি পরে সুপ্রিয়দাকেও বলেছি, যে আমার কাছে এই লেখক নাম বা একটা নাম ছাপার অক্ষরে বেরোচ্ছে, এটা এত বড় কিছু নয় যেটা আমি ছাড়তে পারবো না, তা ছেড়ে দিয়ে কাজই করি না। তো ওনার সবসময় আমাকে বলেছেন, তপনদা তো বলেছেন, সুপ্রিয়দাও এখানে বলেছেন, আরো অনেকে জয়, যে না তাহলে আমাদের কথা বলবে কি। এবার এই যে জায়গায় আমি থেকে গেলাম, বা যে ইকোসিস্টেমের মধ্যে কাজ করে গেলাম, এটা বলতে কোনো দ্বিধা নেই যে সেখানে যেমন 99 জনই এই ভাবধারার বিরোধী, তেমনি আবার অনেকে ছিলেন, কেউ কেউ তো ছিলেনই, যারা বিরোধী হয়েও মনে করেছেন যে ওকেও দুটো কথা বলতে দিই, ওর কথাটা বলুক, অন্তত ওর কথা আমি বিশ্বাস না করলেও সেই ভলতেয়ারের কথা অনুসরণ করে ওকে বলার এখতিয়ারটুকু আমরা দিই। তো এইটা যদি আমরা স্বীকার না করি, আজকে কোথাও একটা অকৃতজ্ঞতা বোধ আমাদের গ্রাস করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তপনদা 5টি মেয়েকে উদ্ধার করেছিল, 5টি মেয়ে বিয়ে দেবেন তপনদা। এবার তপনদা আমাকে বললেন যে, মানে একদিন ডাকলেন আমাকে, ডেকে বললেন, তুমি 5 ভরি সোনার ব্যবস্থা করতে। হ্যাঁ, কি? মানে আমি 5টা কবিতা লিখে দিতে পারো, এই কথাটা তপনদার থেকে। তপনদা আমাকে আশ্চর্য করে বললেন, না তুমি পারো, দেখো কি একটু চেষ্টা কর। কিংবা আমি তখন একটি সিরিয়াল লিখতাম, আমার জীবনে ঘটনাচক্রে অনেক সময় আমি এই চিত্রনাট্য লেখার কাজ করেছি। তো এই যেটা কাজটি আমি করতাম, সেই যে প্রযোজক, সে ধর্মের শিখ, একজন বাঙালি নায়িকাকে তিনি বিয়ে করেছেন অবশ্যই। তো আমি তার একটি সিরিয়াল প্রায় ডুবে যাচ্ছিল, আমি একটা গল্পের এইতে আমি সেটাকে বাঁচিয়ে দিই, এবং সেটা 6 মাস 8 মাস চলে। তো আমি তখন, সে আমাকে বলে যে তোমাকে আমি কিছু বোনাস দিতে চাই, তুমি আমার একটা সিরিয়াল বাঁচিয়ে দিলে। অবশ্যই
এবার আমি তাকেও খানিকটা চমকে দিয়ে বলি যে আমার কোনো বোনাস দরকার নেই, আপনি আমাকে সেই সময় আমি 10 বছর আগের কথা বলছি আসলে, আপনি যদি এই কাজটা একটু করেন। সে একটু চমকে যায়, এমনভাবে বলছে যে, কিন্তু সে অস্বীকৃতও হয় না। আমি তাকে তখন তার সাথে কথা বলিয়ে দিই এবং 5 ভরি না হলেও অন্তত 3 বা 4 ভরির টাকা কিন্তু সে দেয়। এবার সেই মানুষটি যদি ভিন্ন একটি রাজনৈতিক দলও করে আজকে, আমি তাকে আমার শত্রু ঠাওরাতে পারি না, এটা আমার মনে হয়। আমি যদি দেখি যারা সারা জীবন আমাকে চায়ের সঙ্গে ঘুটে খাবে না বিস্কুট খাবে বলে তামাশা করতে, তারা জয়েন করছে, আমার কি ভালো লাগবে। অতএব থিওরিটিক্যালি আমি যেটাকে সমর্থন করছি, বলছি যে কোনো হিন্দুর জন্য এই দরজাটা বন্ধ করা যায় না, প্র্যাকটিক্যালি সেটা ঘটলে আমারই মনে ব্যথা। আমাদের সবার এটাই সমস্যা। আমি কি ভুল বলছি? থিওরিটিক্যালি আমরা যেটাকে বলছি, যেটা কনসলিডেশন যেহেতু হয়েছে সব হিন্দুর আশ্রয় তো এইখানে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা ঘটলে হবে এই লোকটা এবং মাকে ভর্তি হবে দিল না হাসপাতালে, এই এই থিওরি আর প্র্যাকটিসের সমস্যা আজকে যারা আছে তারা কিভাবে মেটাবে, এটা তাদের দ্বন্দ্ব, এটা কিন্তু 10 বছর আগে আমাদের ছিল না, কারণ আমরা তো ওই তরিপার নির্বাসিত হয়ে ঘুরতাম। দ্বিতীয় যে দ্বন্দ্বটা, যারা আমাদের মধ্যে কিছু ভুলতে পারে না, যাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, যেমন ধরা যাক সুপ্রিয়দা, এখানে অনেকের কথা উঠছিল যে জেল খাটার কথা। তো সুপ্রিয়দা 10 বছর আগে কিরকম দেখতে ছিলেন আপনারা সবাই জানেন, আজকে দেখেও তাকে বোঝা যায় 30 বছর আগে কিরকম দেখতে। তো সুপ্রিয়দা একদিন আবার স্কুল থেকে ফিরছে, আমাকে ফোন করে বললো, বিনা তুই আজকে বাড়ি ফিরিস না। সুপ্রিয়দার একজন অনুরাগিনী ছিলেন কলকাতা পুলিশে, সে সুপ্রিয়দাকে খবরটা দিয়েছিল যে আজকে তোর বাড়িতে যাবে, একটা গাঁজা ফেলবে, তোকে গ্রেপ্তার করে নেবে, নন ডেলিভারি তুই ভুগবি, তুই 2 দিনের জন্য বাইরে চলে যাও। বললেই এরম যাওয়া যায় না, কিন্তু যাই হোক সুপ্রিয়দা সেই কথায় তখন ফোন করে সিঙ্গিতে হাওড়া স্টেশন থেকে ট্রেন উঠতো, হতভম্বের মতো কিন্তু প্রশ্ন করতে শিখিনি, ওবিডিয়েন্ট ছিলাম ছোট থেকে। সুপ্রিয়দা যখন সেদিন যদি সুপ্রিয়দার কথা পরে শুনেছিলাম বাড়িতে প্লেট ড্রেসে দুজন এসেছিল, জিজ্ঞাসাবাদ করে কোথায় কখন আসবে, এবার জেনে চলে গেছে, হয়তো সেদিন বাড়ি ফিরলে একটা ঘটনা ঘটতে পারত। এবার এই যে কথাটা আমার মনের মধ্যে আছে যে এই লোকটা না থাকলে আমি 2 দিন জেল খাটতে পারতাম। এই লোকটা যখন আজকে আমাকে দেখার সময় বলছি যে বিনায়ক গত 10 বছর আমার রোজগার নেই, সোজা সপ্তাহ যখন তখন সোজা সপ্তাহে কথা বলবে, আমি যে চশমাটা পরে আছি সেটা ভাঙা, আমি তো শুধু সব জায়গায় গিয়ে আমাকে মিটিয়াবুড়ি পাঠিয়ে দিল, আমার কি অসুবিধা, এটা তো না। আমি তো শুধু আমি নই, আমার ভেতর তো সুপ্রিয়দা আছে, শেখর আছে, কৌশিক আছে, সুমন্ত্র আছে, এরা সবাই মিলে তো আমি। তো এই লোকটা যখন আমাকে বলবে যে সে এমন অবস্থায় আছে যে তাকে ভাঙা চশমা করে ঘুরতে ঘুরছে, তার মতো একজন মানে আমাদের কি বলবো যৌবনের একেবারে বিরাট ক্যারিশমা, একেবারে সমস্ত হিরো, তো তখন তো আমার মনটা যাবে, তার জন্য আমি কিছু করি। আমি 4 জনকে তো ফোন করবি, আমি তো পাথর না যে আমি কথা শুনে আমি তখন ডিসিপ্লিন দিয়ে আমি তখন একটা সুপ্রিয়তাকে বন্দে মাতরম শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেব। তাহলে নিজের লোকের জন্য এই যে দেখবেন আজকে এতগুলো কথা হচ্ছে, আজকে সমস্ত যে কথাগুলো, আশিস নন্দীর একটা বিখ্যাত কথা আছে, আমি আর আপনি যদি দুর্নীতি করি তাহলে সেই দুর্নীতিটা কারোর চোখেই পড়বে, লোকে দুর্নীতি বলে সেটা বুঝতে পারবে। বাম আমলে 77 থেকে 11 অব্দি অধিকাংশ সরকারি চাকরিগুলো কিন্তু সেভাবেই হয়েছে, আপনি আমার পুত্রবধূকে দমদমে স্কুলে করে দেবেন আর আমি আপনার জামাইকে খিদিরপুর কলেজে পড়ে দেবো, মিউচুয়ালি হয়ে গেল, কেউ কোনটা নিয়ে কথা বলছে না। অতএব আমাদের যে ইকোসিস্টেম যার কথা আমরা বারবার বলি, সেই ইকোসিস্টেমের প্রথম ধাপ হচ্ছে একটি বামপন্থী ধাপ। আমি তাকে বামপন্থী বলে স্বীকার করব না, আমি তাকে আমাদের ধাপ বলে দেই। একটা গণ কমিউন আমাদের গড়ে তুলব, যেখানে আমরা আমাদের মধ্যে যারা বিপন্ন, সেটা আমি হতে পারি, আপনি হতে পারি, শেখর হতে পারে, সুপ্রিয়দা হতে পারে, দেবাশিস দা হতে পারে, মানসদা হতে পারে, যে কেউ হতে পারে, সে বিপদে একটা জায়গায় যেতে পারে। আমাদের সেই সিস্টেমটা নেই, আমরা বিপদে আজও কাউকে ফোন করতে পারি না। বামপন্থীদের সেই সিস্টেমটা আছে, তাই আজও 4টে লোক একটা শূন্য হয়ে যাওয়া দলের গণশক্তি পোস্টারটা লাগায় রাস্তায়। এই যে পরস্পরের জন্য এই ভাবনার ব্যাপারটা, এই জায়গাটা শুধু লিগাল সেল না, লিগাল সেল হোক অন্য সেল হোক, আমার মনে হয় এটা ভীষণভাবে জরুরি। আমরা কিন্তু আমাকে যেহেতু ওই যে অনেকে বলে আমাকে মিটিয়াগুলো যে বদলি করে হয়তো শাস্তি দিয়েছে, কিন্তু অনেক কিছু শিখিয়েছে।
আমি রোজ দোকানে গিয়ে দেখি যে কাপড়ের দোকানে, অন্য দোকানে, যে দোকানগুলো মিষ্টির দোকানে গিয়ে দেখি কতগুলো মিষ্টি আলাদা করে রাখা আছে। এইগুলো আলাদা কেন? কিছু অর্ডার না, ওগুলো স্যার জাকাত হবে। কি বলো? ওগুলো আমরা বিলি করব। আমাদের মধ্যে আমরা যারা ব্যবসা করি, এখানে মাননীয় সুকান্ত বাবু বলে গেলে আমরা ব্যবসা খারাপ শব্দ না, ব্যবসা খুব ভালো শব্দ। কিন্তু আমরা কখনো আমাদের যে চিন্তা ভাবনা, তার মধ্যে শুধু মন্দিরের চাঁদা না, আমরা একটু যারা আজকে সরকারি পালবদল হয়ে গেছে বলে সবাই চাকরি পেয়ে গেছে তা তো না, সবাই কিছু করছে তা তো না। আমাদের মধ্যে যারা খুব অসুবিধার মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানোর একটা ফান্ড, যেটা সোজা সাপটা করে আসছে, সেটা আমি বলবো শুধু বিপদের ক্ষেত্রে নয়, শুধু কেউ মারা গেছে এই ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে। এই তপনদা যেমন করতেন, ওর মেয়ের বিয়ে, আর মেয়ের তার ছেলের অন্নপ্রাশন, এই 5 জনের 10 জনের, এরকম একটা জাতীয়তাবাদী একটা ফান্ড থাকুক না, যাতে আমরা আমাদের উপর নির্ভরশীল হতে পারি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের দিকে তাকাতে না হয়। এটা তো আমি দেখি। আমি খুব আমি খুব বেস লেভেলের কতগুলো কথা বলছি, আমি কোনো ফিলোসফির কথা বলছি না। কারণ আমি একটাই ফিলোসফিতে বিশ্বাস করি, ব্রহ্মবন্ধ উপাধ্যায়ের বলা, যাহা জানো, যাহা শিখো, যাহা করো, হিন্দু থাকিও বাঙালি থাকি। এর বাইরে আমার মনে হয় আর বাকিটা অপশনাল, এটা প্রাইমারি, এটা সবার ক্ষেত্রে করে। তো এই জায়গায় দাঁড়িয়ে, এবং সব ফিলোসফির শেষ ফিলোসফিও হচ্ছে যেটা হচ্ছে যে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, দর্শন সবকিছুতে যে জাতি এগিয়ে থাকে, শেষ বিচারে সে জাতি জেতে না, সে জাতি যেতে যে জাতি নেওয়ার রুমে এগিয়ে থাকে। এটাও ইতিহাসই আমাদের শিক্ষা দেয়। কারণ ডেমোক্রেসি, মার্গারেট থ্যাচার যাকে বলতেন, দে ইউজ আওয়ার ডেমোক্রেসি টু ডিস্ট্রয় আওয়ার ডেমোক্রেসি। ডেমোক্রেসির সুবিধে নিয়ে আমি সংখ্যাটাকে এমন জায়গায় নিয়ে যাবো যেটা ডেমোক্রেসি সাবভার্টেড হয়ে আমার এতে চলে আসবে। তো এটাও ভাবার দরকার আছে। তো আজকে সোজা সপ্তাহ আমাদের করণীয়টা কি? আমরা দেখি অনেক রকম কথা ওঠে, অনেক রকম নাম ওঠে, এই যে যারা আমরা অদ্ভুত একটা পরিবর্তন দেখি। আমি একদম বক্তব্য দীর্ঘায়িত করবো না, 5 মিনিটে উঠে শেষ করবো। আমরা বিগত 2 মাসে অর্ধেক একটা মানে অসম্ভব একটা পরিবর্তন দেখি। যে নাট্যকার, যে বুদ্ধিজীবী, যে কবি, যেহেতু এটা আমার কাজের জায়গা তাই জন্য আমি আরো দেখতাম যে যারা নির্বিশেষে বলতেন যে বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন বাংলার সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, বাংলার সংস্কৃতি চিরতরে শেষ হয়ে যাবে। আজকে তাদের সবার সরকারের প্রতি একটা বিপুল প্রত্যাশা, সরকারের কাছে তাদের সাংস্কৃতিক প্রত্যাশা। কি আশ্চর্য! যাদের অসভ্য বর্বর বলেছি পশু অব্দি, আজকে তার কাছেই সাংস্কৃতিক প্রত্যাশা। যাকে মেথর বলে বাড়ির সিঁড়ি ব্যবহার করতে দিইনি, ঘোরানো সিঁড়ি দিয়ে নামতে বাধ্য করেছি, আজ তাকেই বলছি যে কোন গালিচা দিয়ে আপনি আসবেন, একটু গালিচাটা করে দেন তো। তো সেই জড়ভরতের একটা গল্প আছে। জড়ভরত বসেছিলেন, রাজা এসে বললেন যে, রাজা যাচ্ছিল, রাজার ঘোড়া পথে নষ্ট হয়ে গেছিল, রাজা জড়ভরতকে টেনে নিলেন যে তুমি একটা ঘোড়া পালকি বাহকের একটা কাজ করো, একদিন পালকি বাহকের পায়ে লেগেছে। তো তখন যখন জড়ভরত যাচ্ছেন এই পালকিটা করে, জড়ভরত তোর পায়ে কিছু মারাতেন না, পিঁপড়েও মারাতেন না। জড়ভরতকে রাজা বলছেন যে কিং স্কন্ধম বাধতি, লাগছে নাকি পায়ে? তখন জড়ভরত বলছেন তথা না বাধাতে স্কন্ধ ধাকার বাধতি বাধাতে। তোমার এই ভুল সংস্কৃতি যতটা ব্যথা লাগছে, পায়ে ততটা ব্যথা লাগছে। তো আজকে তোমাদের এই জাতীয়তাবাদী হওয়াতে যতটা ব্যথা লাগছে, তোমাদের চাবুক খেয়ে ততটা ব্যথা লাগে না। তোমাদের চাবুকটা কত ব্যথা লাগেনি বাবু। তোমরা বলছো চায়ের সঙ্গে দুধে খাবে, ব্যথা লাগেনি। আজকে যে তোমরা কপালে তিলক দিয়ে ঘুরছো, বড় ব্যথা বলছে, বড় সত্যি ব্যথা লাগছে। তো এই ব্যথাটার থেকে বেরোনোর জন্য আমাদের বিনীত প্রশ্ন, আমাদের একটাই কথা, অন্য সব জায়গায় দুটো ডিফারেন্স আছে। আমাকে যদি কেউ বলে যে হিন্দু ধর্মের সাথে অন্য ধর্মের তফাৎটা কি, আমি বলবো হিন্দু ধর্মে কালী বাড়িতে নাচা যায়, তোমার ধর্মে নাচা যায়? মন্দিরে যায়, যদি যায় গেল বকলো, মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি। দিল্লি কালীবাড়ি, বম্বে কালীবাড়ি, চেন্নাইয়ের কালীবাড়ি, কত কালীবাড়িতে কবিতা পড়েছি। কবিতার পর এবার শ্যামা নৃত্যনাট্য হবে। আপনি কল্পনা করতে পারেন একটা মসজিদ বা চার্চের 10 জন মিলে নাচছে, ফুলে ফুলে ঢোলে, সেই মুহূর্তটাই তাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যাবে। তো এই যে নাচার লোকগুলো আমাদের, এই যে ইকোসিস্টেমের লোকগুলো, যারা মমতা শঙ্কর বলেছিলেন আমি সাই বাবার ওই বিভূতি আলমারি দিয়ে গড়িয়ে পড়তে দেখছি, কথাটা শুনে প্রাথমিকভাবে আমারও একটু, আমি ক্ষমা চেয়ে করছি, প্রথম মানে আমি শুনেছিলাম, আমার হচ্ছে বিশ্বাস হয়েছিল আরো, কিন্তু আমি শুনেছিলাম তারপর।
আমার যোগ করে শুনছে মমতা সম্পর্কে নিয়ে ফেসবুকে মনে হলো এক্ষুনি ওনাকে গড়িয়াহাটে মনে ফাঁসি না দিলে কারো মনে শান্তি হবে না। এই পুরো ইকোসিস্টেমটার মুখে আপনি শাহিন সৈয়দ সম্পর্কে একটা কথা শুনেছেন? একটা কথা শুনেছেন টিসিএস এর মহিলা সম্পর্কে? বুকে বুক, তার মানে এই ইকোসিস্টেম এটাই পড়ে। এর বিরুদ্ধে একটা বিকল্প ইকোসিস্টেম আমাদের চাই। সমস্ত জায়গায় আমাদের লোক চাই, আমাদের লোক চাই। আমাকে যদি কেউ বলে তুমি করতে চাও, কি করতে চাও, আমি চাই সোজা সপ্তাহ এই পাইয়ে দেওয়ার রাজনীতিটা। সবচেয়ে খারাপ শব্দ যেটা বাঙালির শব্দ, যারা নিঃশব্দভাবে দেশের জন্য এবং দেশের থেকেও বড় স্বধর্মের জন্য যারা লড়েছে। স্বদেশে নিধন শ্রেয় বলা নেই, আমার গীতাতে বলা আছে স্বধর্মে নিধন শ্রেয় প্রাণ ধর্মে বয়াবে। কারণ ধর্ম মানে কি? আমাদের ধর্ম মানে যে পদাতিক সে পদাতিকের সঙ্গে লড়বে, যে ঘোড়ার পিঠে সে ঘোড়ার পিঠে লোকটার সঙ্গে লড়বে, যে হাতিতে আছে সে হাতির পিঠের লোকটার সঙ্গে লড়বে। তো আজকে দাঁড়িয়ে আমরা যখন এগুলো আলোচনা করি ওখানে ও বসলে ভালো হবে, সে বসলে ভালো হবে, কথা সেটা নয়। কথা বাংলা একাডেমিতে এমন একটা ইকোসিস্টেম চাই যে ইকোসিস্টেমের 1 বছরের প্রথম বইটি হবে বাংলার গোপার্বণ। বাংলার প্রতিটা বাড়িতে গরুকে গলায় মালা করিয়ে কপালের সিঁদুর দিয়ে পুজো করা হতো। 20 বছর ধরে বলা হতে লাগলো ঠাকুরমশাই আপনার কাঁধে তো একটা কুকুর, ঠাকুরমশাই ছাগলটা নামিয়ে রাখে। বাবা হতে লাগলো ওটা করলেই আপনি বিজেপি RSS। মানে আমার সংস্কৃতি আমার ঐতিহ্যকে আমাকে ভুলে যেতে হবে তোমার ভালো লাগবে বলে। এবার আমি এই বিয়েটাকে জেমিনি সার্কাস নামাতে, আমি তো জেমিনি সার্কাস করবে না আমার বিয়েটাকে, সেটা মন্ত্রচরিত্র বিয়েই হবে। এমন একটা ইকোসিস্টেম চাই যেখানে বাংলা একাডেমির একটা বই চাই, নোয়াখালী থেকে সন্দেশখালী, বাঙালি হিন্দুর উপর অত্যাচারের 100 বছর। বাঙালি হিন্দুর যে ট্যাগলাইনটা হয়ে দাঁড়িয়েছে ঋত্বিক ঘটকের সিনেমার ভাষায়, বাড়ি থেকে পালাচ্ছে, শুধু পালাচ্ছে। ময়মনসিংহ থেকে, যশোর থেকে, খুলনা থেকে, চাটনা থেকে, মুর্শিদাবাদ থেকে, দক্ষিণ 24 পরগনা প্রান্ত থেকে পালাচ্ছে। তো এই সব কাজগুলো তো সোজা সাপটা করতে পারবে না। শুনুন, আমাদের সঙ্গে কটা লোক, কজন লোক, কিন্তু আমরা এই আওয়াজটা তুলব, সরকারের কাছে তুলব, খবরের কাগজে তুলব। আমাদের কাজ আজকে শুধু নতুন সরকারের আহামরি কহা নয়, তাতে হয়তো আমাদের সরকারি পদ প্রাপ্তিতে বাধা করতে পারে, কিন্তু আমরা যদি সেই সিস্টেমটাকে গড়ে না তুলি, সেই সমাজটাকে গড়ে না তুলি, সেই ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে গড়ে না তুলি, যেখানে কাশির বাঁধানো ঘাটে নিত্যানন্দ পাঠা কাটে এই গান করছে, তো এই গান শুনে তো আমরা বড় হয়েছি, আমরা এই বিকল্প গানগুলো করতে পারলাম। আমি আজকে 40টা বিধানসভা ওই সমস্ত থিম এগুলো করতাম, তার সূত্রে কত কলেজে গেছি, কত কলেজের ছেলে মেয়েদের সাথে মিশেছি। তারা 500 জন, তারা ভোট দিচ্ছে একটি পার্টিকে, তারা কলেজ ফেস্টে চাইছে রুমল ইসলামকে। উমর খালিদের কথা যিনি বলবেন তিনি কেন চাইছেন? কারণ তার গানটা শুনতে ভালো লাগে। আপনাদের কি তার বিকল্প কেউ আছে যিনি ওই রকম একই এন্টারটেনমেন্ট দিতে পারবেন ওই গানে? এবার আমি যখন বলবো যে আমি আলাদা, আমি এটা বলার জন্য আমাকে অনেক ট্রোল করা হয়েছে, অনেকে ইতে হয়েছে, কিন্তু আমি যখন বলবো তখন নচিকেতার মতো কণ্ঠ সামর্থ্যের একজন গায়ক আমার দরকার, যে আমার কথাগুলো বলবে কিন্তু ওই গলায় কথা বলতে পারে। আমার তো একজন এমন কবি দরকার যে কবি ওইদিকে কবিতার সঙ্গে পাঙ্গা নিতে পারে, 1000 কবিতা বলতে পারে। আমি সুনীল গাঙ্গুলির মতবাদের সম্পূর্ণ বিরোধী, কিন্তু সুনীল গাঙ্গুলি যে আমার অনেক দুপুর মাতিয়ে রেখেছেন, সুপ্রিয়দার তার ভীষণ ঘনিষ্ঠ হইতে ছিলেন, এটা তো অস্বীকার করতে পারবো। তাই আসুন সোজা সাপটার আগামী কাজটা হচ্ছে, বিকজ নো পলিটিক্যাল অ্যাচিভমেন্ট ক্যান সার্ভাইভ উইদাউট আ ভেরি স্ট্রং কালচারাল ব্যাকআপ। আর কালচারাল ব্যাকআপ মানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর 150টা বই, ক্ষমা চেয়ে বলছি, আমাকে 30টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর বই উদ্বোধনের জন্য আমাকে ফোন করা হচ্ছে। এত বই লিখছে কি? আমি একটু খোঁজ নিয়ে জানলাম লিখছে আর সব বইগুলো ডাউনলোড করে নাকি, জানতাম না, ধরো হয়ে গেছি, সব বইগুলো ডাউনলোড করে দিয়ে দেওয়া হচ্ছে, সে একটা জিনিস বার করছে, সেটা ঘেঁটে দিয়ে বইটা হচ্ছে না। আমি চাই হিন্দুত্ববাদী প্রেমের গল্প, আমি চাই হিন্দুত্ববাদী প্রেমের কবিতা, আমি চাই হিন্দুত্ববাদী প্রেমের নাটক। দর্শক যেখানে আসবে, শেখর যখন সাংবাদিক, ওর বেলপাহাড়ি টু বালিগঞ্জ প্লেস আমি দেখেছি, আমার হিংসেও হয়েছে একটু, অল্প বয়সী সব মেয়েরা শেখরের ফটোগ্রাফ নিতে ছুটছে। তখন শেখর পাওয়ারফুল হয়নি,
আমার অল্প একটু হিংসাও হয়েছে যে কোনো লেখকেরই এটা হয়, অন্য একটা, কিন্তু কিন্তু সেটা পরের কথা। এখন আপনি কলমটা, ওই যেমন কলমটা হারিয়ে না ফেলেন, এটা আমিও আমাকেও বলছি, কলমটা হারিয়ে শেখর যদি নেতা হয়ে ঘুরে বেড়ায় সেটা কিন্তু আমাদের লস। আমরা যেন আমাদের কাজটা করার মতো একটা ইকোসিস্টেম পাই। বসুনতী করে যে কাগজটা ছিল, আজ সেই কাগজটার পুনরুজ্জীবন চাই। বাংলা একাডেমি, নাট্য একাডেমি, সমস্ত একাডেমিতে যেন আমাদের কথাগুলো আমরা বলতে পারি। অন্যের কথা বলুক না, আমাদের কথাগুলো আমরা যেন বলতে পারি। এটুকুই আমার কথা। আমি আমার একটা ছোট্ট কবিতা দিয়ে বক্তব্যটা শেষ করি। গোবর খেতে বলেছিলে, গোবর খেতে বলেছিলে দুপুরবেলা খেলাম ভাত। গোবর খেতে বলেছিলে দুপুরবেলা খেলাম ভাত। হাত মেলাউনি বেশ করেছ, তোমার পায়ে দিইনি হাত। পায়ের তলায় চাই না চাকর, মাথার ওপর মালিক নয়। তোমার কথা বলবে তুমি, আমার কথায় কিসের ভয়? তোমার কথা বলবে তুমি, আমার কথায় কিসের ভয়? কেনই বা অস্পৃশ্যতা আর একপাক্ষিক সব কিছু উপর এত জোর কেন গো? ছায়া নেবে কার পিছু? রোদ্দুরটা ঠিক করে দিক, বৃষ্টিটাকে দিক সাহস। সকল দোষের দোষী যদি হয়েও থাকে নন্দ ঘোষ, বেটা তো তার রাখাল রাজা, নাতিয়ে দিল বৃন্দাবন। শুনেছিলাম তুমি তাকে ঘেন্না করো জীবনপণ। সে অধিকার আছে তোমার, ঘেন্না দিয়ে ভরিয়ে দাও। সে অধিকার আছে তোমার, ঘেন্না দিয়ে ভরিয়ে দাও। আমায় সিঁড়ি করে কেন শ্রমিকটাকে ধরতে চাও?